হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বিষয় হচ্ছে ভারতের মধ্যবিত্ত শ্রেণী, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দ্বাদশ শ্রেণীর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া অধ্যায়ের একটি অংশ। স্টুডেন্টস যারা প্রথমবার আমার চ্যানেল দেখছে তারা অবশ্যই বাংলার নবজাগরণ পার্ট 1 এবং নবজাগরণ পার্ট 2টা দেখে নেবে। এই দুটো হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া ইউরোপের নবজাগরণের যে ভিডিওগুলো আছে এবং সায়েন্সের ভিডিওগুলো আছে সেগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করলেই সব পেয়ে যাবে। এবারে মূল বিষয় আসা যাক। আজকে বর্ণনা করা হবে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের সময়কাল। 2 নম্বর, ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণগুলি কি ছিল। 3 নম্বর, ঔপনিবেশিক শাসনকালে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর কি বৈশিষ্ট্য ছিল। মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত বলতে আমরা কি বুঝি? মধ্যবিত্ত হচ্ছে যারা ধনী এবং দরিদ্রের মাঝখানে, তাকে মধ্যবিত্ত বলে। মিডিল হচ্ছে মধ্যবিত্ত মানে সম্পদ, যারা মাঝামাঝি সম্পদের অধিকারী। আজকে দাঁড়িয়ে যদি আমরা মধ্যবিত্ত শ্রেণীর সম্পর্কিত ভাবি যে কারা হলো মধ্যবিত্ত, তাহলে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট ইনকাম গ্রুপের মধ্যে যারা বসবাস করে বা যে শ্রেণী আছে তাদেরকে মধ্যবিত্ত শ্রেণী বলে। আমাদের ভারতবর্ষে কি আছে? বিপিএল কার্ড আছে, এপিএল কার্ড আছে। বিপিএল হচ্ছে বিলো পভার্টি লাইন, যারা দারিদ্র সীমার নিচে অবস্থিত, তাদের জন্য একটা নির্দিষ্ট ইনকাম গ্রুপের মধ্যে ফেলা হয়, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। আবার এপিএল আছে যেগুলো তার উপরে, সেরকম মধ্যবিত্ত শ্রেণী আছে। 2023-এর অর্থবর্ষ অনুযায়ী বলা হয়েছে যে একজন ব্যক্তি যার অস্থাবর সম্পত্তি সব মিলিয়ে তাদের অ্যানুয়ালি যাদের 7.5 লক্ষ থেকে 15 লক্ষের মধ্যে রোজগার, তাকে তারা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ছে। এই বিষয়টি হচ্ছে একবারে ফ্লেক্সিবল, প্রত্যেক বছর বা 2 বছর অন্তর সরকার এই অর্থবর্ষ হিসাবে এই লিমিটটা ধরে দেয়। এই সবটাই হচ্ছে বাজারে জিনিসপত্রে কতটা মূল্য হবে এবং সবকিছু বিচার করে ঠিক হয়। তাহলে এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কারা আসছে বলতো? শিক্ষক আছে, চিকিৎসক আছে, উকিল আছে, সরকারি চাকরিজীবীরা আছে, কেরানিরা আছে, সরকারি আমলারা আছে, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই মিলেমিশে আছে। এই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে সমাজের শিরদাঁড়া। এই মধ্যবিত্ত শ্রেণী সমাজের সমালোচনা করে, এই মধ্যবিত্ত শ্রেণী সমাজের সমস্ত বিষয়ে এগিয়ে আসে, এই মধ্যবিত্ত শ্রেণী রাজনীতি করে, এই মধ্যবিত্ত শ্রেণী প্রশাসনিক সমস্ত কিছু পরিচালনা করে। এই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে আবার সোলজার হয়, এই মধ্যবিত্ত শ্রেণী সমস্ত বিষয়ে এগিয়ে আসে। কিন্তু এই এত যে আমরা মধ্যবিত্ত শ্রেণী দেখছি, এই এত মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আগে ছিল না। তাহলে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান কিভাবে হলো এবং কখন হলো? প্রথমে আমরা জানবো সময়কাল। আমরা জানি যে ইতিহাসের 3টে যুগ আছে, একটা হচ্ছে প্রাচীন, মধ্য আর আধুনিক। প্রাচীনকালে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব নাই, কিন্তু আমরা মুঘল আমলে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব দেখতে পাই। মুঘল আমল মানে মধ্যযুগ। মুঘল আমলে ইকতাদার আলম খান তা মিডল ক্লাসেস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্বের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যারা দরবারিতে কাজকর্ম করে, সরকারি কাজকর্ম করে এবং হাকিম, বৈদ্য, তারা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে পরিচিত ছিল। তারা ছিল খুব অল্প সংখ্যক এবং তাদের খুব একটা প্রভাব প্রতিপত্তি ছিল না, মূলত তাদের একটা অস্তিত্ব ছিল। এরপর আসছে নবাবী আমল। অধ্যাপক নরেন্দ্র কৃষ্ণ সিংহ বলেছেন যে মুঘল আমলের যারা কায়স্থ জমিদার, তারাই নবাবী আমলে মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসেন। নবাবী আমলে ব্যবসা বাণিজ্য, নবাবী আমলে প্রশাসনিক কাজকর্ম, নবাবী আমলে পুলিশি ব্যবস্থা, নবাবী আমলে শাসন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত ছিল, তারা আর্থিকভাবে সচ্ছল ছিল, তারাই মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে এসেছিল। নবাবী আমলে যথেষ্ট পরিমাণে মধ্যবিত্ত শ্রেণী ছিল, কিন্তু বিপুল পরিমাণে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান দেখা যায়, সেটা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ে। তাদের প্রবর্তিত অর্থ ব্যবস্থা, তাদের প্রবর্তিত প্রশাসনিক ব্যবস্থা, তাদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার ফলে। ডক্টর বিবি মিশ্র বলেছেন যে ঔপনিবেশিক শাসনে মধ্যবিত্ত শ্রেণীর বিপুল পরিমাণে উত্থান ঘটেছিল। তাহলে মধ্যবিত্ত শ্রেণীর সময়কাল হিসাবে কি দেখতে পাচ্ছি আমরা? যে মুঘল আমলে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব ছিল, নবাবী আমলে মধ্যবিত্ত শ্রেণী মোটামুটি ছিল, কিন্তু বিপুল পরিমাণে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল ব্রিটিশ আমলে। তাহলে 3টে সময়কাল মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের সময়কালটা বুঝতে পেলি। এবারে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণগুলো ছিল। সেকেন্ড কারণগুলো হচ্ছে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের প্রবর্তিত অর্থ ব্যবস্থা, ব্রিটিশদের প্রবর্তিত প্রশাসনিক ব্যবস্থা, ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার ফলে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল। ব্রিটিশদের প্রবর্তিত 1 নম্বর হচ্ছে অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থার মধ্যে আসছে 1 নম্বর ব্যবসা বাণিজ্য, 2 নম্বর রেলপথ প্রতিষ্ঠা, 3 নম্বর খনি শিল্প, 4 নম্বর হচ্ছে এমনি অন্যান্য শিল্পের সঙ্গে নিযুক্ত কর্মচারী। 1 নম্বর ব্যবসা বাণিজ্য।
ব্যবসা ব্রিটিশরা কি ছিল? বণিক শ্রেণী ছিল। ভারতবর্ষে এসেছিল কি করতে? ব্যবসা করতে। যখনই তারা ব্যবসা করতে আসে তো প্রচুর পরিমাণে ভারতীয়রা তাদের ব্যবসায় সাহায্য করত, তারা সহযোগী কর্মচারী হিসেবে কাজ করত। এরপরে 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষের শাসন প্রতিষ্ঠা করলো এবং তাদের ব্যবসা বাণিজ্য বিপুল পরিমাণে বেড়ে গেল, তখন বিপুল পরিমাণে ভারতীয়রা এই ব্যবসা বাণিজ্যে সহযোগী হিসাবে কাজ করত। এছাড়া এই সময় উত্তর ভারতে বণিক সম্প্রদায় ছিল বেনে, দক্ষিণ ভারতে বণিক সম্প্রদায় ছিল সেট্টি বা সেট। এরা ছিল মধ্যবিত্ত শ্রেণী হিসেবে উঠে আছে, এটা যথেষ্ট সচ্ছল ছিল। এছাড়া আগে এই সময়ে ভারতে যে সামুদ্রিক বাণিজ্যে পারদর্শী ছিল সওদাগর, কিন্তু ব্রিটিশদের ব্যবসা বাণিজ্যের ফলে আধিপত্য কমে গেছিল, কিন্তু তারা অন্তবার ব্যবসা বাণিজ্য করত, তারাও মধ্যবিত্ত শ্রেণী হিসেবে গড়ে ওঠে। যে ব্রিটিশদের বাণিজ্যের সহযোগী মধ্যবিত্ত শ্রেণী হিসেবে গড়ে ওঠে তারা ছিল দালাল, ফোরে, মৎস্যদ্বী এই প্রভৃতি নামে তারা পরিচিত ছিল। তাই কৃষির থেকে অনেক বেশি লাভজনক ছিল এই ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করা, ব্যবসা বাণিজ্য করা। এছাড়া বিভিন্ন বন্দরগুলিতে আড়ত এবং আড়তদার এবং বাজার হাট গড়ে উঠেছিল, বড় বড় ব্যবসা, ছোটখাটো দোকানপাট, এরা যথেষ্ট সচ্ছল ছিল এবং এরা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। 2 নম্বর হচ্ছে রেলপথের প্রতিষ্ঠা। রেলপথের প্রতিষ্ঠা ব্রিটিশদের কর্মকাণ্ডের মধ্যে একটা বৃহত্তর কর্মকাণ্ড, অর্থনীতি ব্যবস্থা বলা যায়। 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি 16 এপ্রিল এই রেলপথ প্রতিষ্ঠা করেছিলেন। 1853 খ্রিস্টাব্দে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ প্রতিষ্ঠা হয়। তারপরে 1854 খ্রিস্টাব্দে হাওড়া থেকে পান্ডুয়া, তারপরে 1855 খ্রিস্টাব্দে রানীগঞ্জ পর্যন্ত রেলপথের বিস্তার ঘটেছিল। তারপরে গোটা ভারতবর্ষ জুড়ে রেলপথের প্রতিষ্ঠা হয়। এই রেলপথ প্রতিষ্ঠা ছিল একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ খুলে দিয়েছিল ভারতীয়দের। একেবারে মাটি কাটা থেকে শুরু করে মাটি তোলা, মাটি ফেলা, মাটি সরানো, সেখান থেকে শুরু করে যখন রেলপথ প্রতিষ্ঠা হলো তখন প্রচুর পরিমাণে কর্মচারী, একেবারে লেবার থেকে শুরু করে ছোটখাটো কর্মচারী থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়েছিল। একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছিল রেলপথের প্রতিষ্ঠা। এটা হচ্ছে ব্রিটিশদের প্রবর্তিত একটা বিরাট একটা অর্থ ব্যবস্থা বলা চলে। এখানে নিম্ন পদগুলিতে সমস্ত ভারতীয়রা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে যুক্ত হয়েছিল। এরা আর্থিকভাবে সচ্ছল ছিল এবং এরা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে উঠে আসে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে খনি শিল্প। প্রাচীনকালে খনি শিল্প ছিল, কিন্তু তা ছিল অনুন্নত এবং সেটা অত ব্যবসা বাণিজ্য সেইখানে হতো না। কিন্তু রেলপথ প্রতিষ্ঠা হওয়ার ফলে ব্রিটিশ প্রশাসন এই সেখানে রেলপথ স্থাপন করে খনি, পরিবহন এবং বন্দর এই তিনটেকে যুক্ত করে দেওয়া হয়। এর ফলে উত্তোলিত খনি খুব সহজে পরিবহন করা সম্ভব হয় এবং বন্দর এলাকায় চলে আসে, ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। এর ফলে প্রচুর পরিমাণে কর্মচারী নিযুক্ত হয় এবং এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষিত ভারতীয়রা যুক্ত হয় এবং লেবার থেকে আরম্ভ করে সবাই যুক্ত হয় এবং এরা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এরপর হচ্ছে অন্যান্য শিল্পে নিযুক্ত ভারতীয়। খনি শিল্প ছাড়াও হচ্ছে কয়লা, লোহা শিল্প ছাড়াও ছিল চা শিল্প, কাপড় শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পতে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিল ব্রিটিশরা এবং এই শিল্প কারখানা পরিচালনার জন্য প্রয়োজন ছিল ইংরাজি শিক্ষায় শিক্ষিত বা শিক্ষিত ভারতীয় জন্য। তাই তারা শিক্ষা সংস্কার করেছিল এবং ভারতীয়রা শিক্ষা গ্রহণ করে এই সমস্ত কারখানা এবং শিল্পে নিযুক্ত হয়েছিল। এরা আর্থিকভাবে সচ্ছল ছিল, এরাই ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। তাহলে বুঝতে পারলে যে ব্রিটিশ প্রবর্তিত অর্থ ব্যবস্থার ফলে কিভাবে মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এটা গেল অর্থ ব্যবস্থা। এবার 2 নম্বর হচ্ছে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসনিক ব্যবস্থার ফলে প্রচুর পরিমাণে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল। এটা ডক্টর বিবি মিশ্রের বক্তব্য। কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে করণিক, প্রচুর পরিমাণে ভারতীয় করণিক শ্রেণী নিযুক্ত হয়েছে। করণিক মানে হচ্ছে কেরানি। মূলত বড় বড় পদগুলোতে কি ছিল জানো তো, উচ্চ পদস্থ সব ব্রিটিশরা নিযুক্ত ছিল, কিন্তু নিম্ন পদগুলো যেন ভারতীয়দের জন্য রাখা ছিল। এই 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রশাসনিক প্রতিষ্ঠান পেল এবং ব্যবসা বাণিজ্যের এবং চারিদিকে প্রশাসনিক কাজকর্ম আরম্ভ হয়ে গেল প্রচুর পরিমাণে, তখন প্রচুর পরিমাণে ভারতীয়দের নিযুক্ত করা হলো এবং তারা মোটামুটি কৃষির থেকে অনেক বেশি আর্থিক সচ্ছলতা পেয়েছিল। এই সচ্ছল শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। 2 নম্বর হচ্ছে আইন ব্যবসার সঙ্গে যুক্ত কর্মচারী। ব্রিটিশ উপনিবেশ শাসনকালে তারা পাশ্চাত্যের ধাঁচে আইন, আদালত সমস্ত প্রতিষ্ঠা করেছিল। এই ব্রিটিশ উপনিবেশ শাসনকালে প্রচুর পরিমাণে মকদ্দমা ও মামলা হতো এবং এটা ছিল খুব লাভজনক ব্যবসায়।
তাই ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে আইন ব্যবসায় যুক্ত হয় এবং অফিস আদালত উকিল এখানে মোহরি বলো হাকিম মোক্তার উকিল হিসাবে এরা প্রতিষ্ঠা পেয়েছিল এবং এরা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। 3 নম্বর হচ্ছে সামরিক কর্মচারী হিসাবে নিযুক্ত ভারতীয় শ্রেণী। ব্রিটিশের প্রশাসনের প্রতিষ্ঠা হওয়ার পর 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে যে প্রশাসনিক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল, প্রশাসনিক কাজকর্ম হয়েছিল, সেখানে প্রচুর পরিমাণে সামরিক বিভাগে নিযুক্ত করা হয়েছিল ভারতীয়দের। এরা আর্থিকভাবে সচ্ছল ছিল এবং এরা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এরপর আছে সরকারি কর্মচারীরা। এই 1757 থেকে 1857 এই 100 বছরের মধ্যে যেমন ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছিল ব্রিটিশদের, তেমনি প্রশাসনিক সম্প্রসারণ ঘটেছিল এবং প্রচুর পরিমাণে অফিস আদালত স্কুল কলেজ থানা এই সমস্ত স্থাপিত হয়েছিল এবং সেখানে প্রচুর পরিমাণে সরকারি কর্মচারী নিযুক্ত হয়েছিল এবং ইংরাজি শিক্ষায় শিক্ষিত কর্মচারীদের নিযুক্ত করা হয়েছিল এবং এরা আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল ছিল। এরা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এরপরে আসছে ৫ নম্বর হচ্ছে ভূমি বন্দোবস্তর ফলে সৃষ্টি মধ্যস্বত্বভোগী শ্রেণী এবং করভোগী ভূস্বামী শ্রেণী। ভূমি বন্দোবস্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে বাংলা বিহার এবং উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল লর্ড কর্নওয়ালিস দ্বারা 1793 খ্রিস্টাব্দে। এখানে ক্ষেত্রে জমিদাররা ব্রিটিশ এবং কৃষকদের মধ্যস্বত্বভোগী হিসেবে পরিণত হয়েছিল। তারা মধ্যস্বত্বভোগী হিসাবে যা আদায় হতো তার 1/11 ভাগ তারা ভোগ করত। তারা মধ্যস্বত্বভোগী হিসাবে এবং মধ্যবিত্ত শ্রেণী হিসেবে উঠে আসে। এছাড়া এই সমস্ত জমিদাররা আবার তাদের জমিদারি পত্তদার পত্তনিদার দরপত্তনিদারদের মধ্যে ভাগ করে দিয়েছিল। সেখানে তারাও একটা রাজস্ব পেত এবং তারাও মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এরা ছিল মধ্যস্বত্বভোগী মধ্যবিত্ত শ্রেণী। এছাড়া মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত, যেখানে ডাইরেক্ট একেবারে ব্রিটিশদের সঙ্গে কৃষকদের একটা যোগাযোগ ছিল, কিন্তু যোগাযোগ ডাইরেক্ট থাকা সত্ত্বেও সেখানে মধ্যস্বত্বভোগীরা ঢুকে পড়েছিল এবং তারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করে মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এছাড়া ছিল মহলারি বন্দোবস্ত, সেখানে গ্রামের মোড়ল এবং তারা হচ্ছে সমস্ত রাজস্ব আদায় করত এবং তারাও মধ্যস্বত্বভোগী হিসাবে উঠে আসে এবং তারাই মধ্যবিত্ত শ্রেণী হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো সমস্ত হলো প্রশাসনিক ব্যবস্থার ফলে। এরপরে 3 নম্বর হচ্ছে শিক্ষার সম্প্রসারণের ফলে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। ব্রিটিশরা 1813 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা ভারতীয়দের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা খরচ করার কথা বলেছিল। পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে মেকলেমিনিটে এই 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষা খাতে খরচের কথা বলা হয়। 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে ইংরাজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ভারতীয়রা শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হয় এবং তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা এই আর্থিকভাবে সচ্ছল হয় এবং সরকারি কাজকর্মে নিযুক্ত হয়ে তারা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ এবং ফলে একটা শ্রেণী সৃষ্টি হয় যারা পাশ্চাত্য দর্শন এবং শিক্ষায় শিক্ষিত হয়ে একটা বিশেষ শ্রেণী হিসাবে উঠে আসে। এরা সমস্ত মধ্যবিত্ত শ্রেণী হিসেবে উঠেছিল। 2 নম্বর ছিল মুদ্রণ ব্যবস্থার আবিষ্কার। এই সময়ে মুদ্রণ ব্যবস্থার আবিষ্কার হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অনেক তফাৎ থাকতে পারে, সবারই আর্থিক সীমা একই রকম ছিল না, কিন্তু প্রত্যেকে বিভিন্ন কাগজপত্র সমস্ত পড়াশোনা করত। এই মুদ্রণ ব্যবস্থার এর ফলে বিভিন্ন ছাপাখানা আবিষ্কার হয়, বিভিন্ন বইপত্র হয়, এর ফলে এখানেও একটা কর্মসংস্থান হয় এবং মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল এখান থেকেও। পরে আসছে সর্বোপরি কর্মসংস্থানের সুযোগ ঘটেছিল প্রচুর। পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ এবং ব্রিটিশদের শিক্ষার সম্প্রসারণের ফলে এবং স্কুল কলেজ অফিস আদালত সমস্ত স্থাপিত হয়েছিল এবং এই ভারতীয়রা শিক্ষা গ্রহণ করে স্কুল কলেজে যোগদান করেছিল এবং এখান থেকে তারা একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম করত এবং তাদের আর্থিকভাবে অনেক সচ্ছল হয়েছিল এবং এই আর্থিক সচ্ছল শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী হিসাবে উঠে আসে। এটা হলো ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণী কিভাবে উত্থান হয়েছিল তার সমস্ত কারণগুলো বললাম। তাহলে হচ্ছে ব্রিটিশ প্রবর্তিত অর্থ ব্যবস্থার ফলে, ব্রিটিশ প্রবর্তিত প্রশাসনিক ব্যবস্থার ফলে, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার ফলে, এই 3টে পার্ট করে তোমাদের বলে দিলাম। তাহলে অর্থ ব্যবস্থার ফলের মধ্যে ব্যবসা বাণিজ্য আসবে, তারপরে তোমার রেলপথ প্রতিষ্ঠা, খনি শিল্প। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তোমার আসবে করণিক শ্রেণী এবং হচ্ছে আইনের সঙ্গে যুক্ত 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
সামরিক সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী। আর শিক্ষা সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা সংস্কার এবং কর্মসংস্থানের সুযোগ, এই সমস্ত কিছু আসবে। এবার 3 নম্বর হচ্ছে কি, ঔপনিবেশিক শাসনকালে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি ছিল সেগুলো এবারে বর্ণনা করব। 1 নম্বর হচ্ছে উচ্চ বর্ণের প্রাধান্য, 2 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার গ্রহণ, 3 নম্বর হচ্ছে মানবিক বোধের প্রতিষ্ঠা এবং মূল্যবোধের প্রতিষ্ঠা, 4 নম্বর হচ্ছে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতা, 5 নম্বর হচ্ছে ধর্মের প্রতি উদার দৃষ্টিভঙ্গি, 6 নম্বর হচ্ছে আর্থিক সংগতি, 7 নম্বর হচ্ছে কর্মসংস্থানের প্রতি ঝোঁক, 8 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক সচেতনতা, 9 নম্বর হচ্ছে ইউরোপীয় জীবনযাত্রার প্রতি ঝোঁক, 10 নম্বর হচ্ছে শহর কেন্দ্রিকতা, 11 নম্বর হচ্ছে সভা সমিতি, আর 12 নম্বর হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের মেরুদণ্ড। তাহলে 1 নম্বরটা বলি, 1 নম্বর হচ্ছে উচ্চ বর্ণের প্রাধান্য। ঔপনিবেশিক শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে উচ্চ বর্ণের প্রাধান্যটা খুব বেশি ছিল। 1883 থেকে 84 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের অর্থবর্ষ দেখা গেছে যে 84.7%, 84.7% ছাত্র ছিল উচ্চ বর্ণ থেকে এসেছিল। ব্রাহ্মণ, কায়স্থ এবং ক্ষত্রিয়, এরা ছিল তথাকথিত ভদ্রলোক। এই মধ্যবিত্ত শ্রেণী বলতে এই ব্রাহ্মণ, কায়স্থ, এই বৈশ্য এরাই ছিল। নিম্নবর্ণের হিন্দু এবং মুসলিমরা কিন্তু মধ্যবিত্তের মধ্যে প্রাধান্য ছিল না এবং এরা তার সেই স্থান দখল করতে পারেনি। 2 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। এই ঔপনিবেশিক শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য হলো এরা শিক্ষা গ্রহণ করেছিল, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল এবং আর্থিক দিক থেকে সীমাহীন সঙ্গতি না হলেও এরা কিন্তু একটা প্রগতিশীল মানসিকতা তৈরি হয়েছিল। এছাড়া এরা ছিল ব্রিটিশ আনুগত্য ছিল, এরা মনে করতো যে ব্রিটিশ শাসনকালে ভারতের মঙ্গল সাধন হবে। তাই তো নিরোজির অনুগামী ছিলেন রামগোপাল ঘোষ, তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসনকালেই ভারতের মঙ্গল সাধন সম্ভব। তার পেছনে হয়তো অন্য যুক্তি আছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মূল্যবোধের প্রতিষ্ঠা। মূল্যবোধের প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষা থেকে। ওই সময় মধ্যবিত্ত শ্রেণী মনে করতো যে শিক্ষা গ্রহণ করতে হবে, সন্তানদের, পুত্র সন্তান, কন্যা সন্তান, বাড়ির সবাইকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে সমাজ উন্নত হবে না, শিক্ষিত না হলে পরিবার এগিয়ে যাবে না, শিক্ষিত না হলে ভুল ঠিকটা মানুষ বিচার করতে পারবে না এবং সবকিছু উন্নতি সম্ভব নয়। এই একটা মূল্যবোধ সৃষ্টি হয়েছিল মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। এরপর হচ্ছে মানবিক বোধের প্রতিষ্ঠা। রেনেসাঁ থেকে আগত সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল মানবিকতা। এই মানবিকতা মানে হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সব থেকে বড় স্থান দেয়া, মানুষে মানুষে একটা সৌভ্রাতৃত্ব স্থাপন করা, যেটা রেনেসাঁর মূল বিষয় ছিল। সবার উপরে মানুষ, তাহার উপরে কেউ নয়। ধর্ম বলে যা কিছু সবকিছু মানুষের জন্য, তাই মানুষকে সম্মান দিতে হবে, সে যে গোত্র থেকে আসুক, যে বর্ণ থেকে আসুক, সে জাত থেকে আসুক। এই একটা মানবিকতা বোধ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জাগ্রত হয়েছিল এবং এটাকে বলা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবাদ ও বিজ্ঞান মনস্কতা। এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে একটা যুক্তিবাদী মানসিকতা, বিজ্ঞান মানসিকতা সৃষ্টি হয়েছিল। তাই তো রাজা রামমোহন রায় লর্ড আমরহস্টকে একটা পত্র দিয়ে বলেছিলেন যে ভারতে বিজ্ঞান শিক্ষার চালনা করতে হবে এবং বিজ্ঞান কলেজ এবং বিজ্ঞান প্রতিষ্ঠা করতে হবে। এই বিজ্ঞান মনস্কতার ফলে একটা যুক্তিবাদী একটা মানসিকতা সৃষ্টি হয়েছিল মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। তার ফলে তারা সমাজের সমস্ত কিছুর প্রথা যুক্তি দিয়ে বিচার করতে শুরু করে, প্রবৃত্তি বা মন দিয়ে নয়। তাই তারা পরবর্তীকালে সমাজ সংস্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল। যে সমস্ত প্রথা ছিল তার কি সুফল, তা কি জন্য প্রবর্তিত আছে, এই সমস্ত কোশ্চেন তারা করতো এবং তার ফলে বিজ্ঞান মানসিকতার ফলে পরবর্তীকালে সমাজ সংস্কার সম্ভব হয়েছিল। ধর্ম এবং ধর্মের প্রতি একটা উদার মানসিকতা ছিল মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষা গ্রহণ করার ফলে, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার ফলে তাদের মধ্যে একটা প্রগতিশীল মানসিকতা তৈরি হয়েছিল। তাই এই বর্ণ, জাতিভেদ এবং এই বাছ বিচার তাদের মধ্যে অনেক শিথিল হয়ে গেছিল। তাই একটা সুন্দর সমাজে সৃষ্টি হয়েছিল কিন্তু এই অষ্টাদশ শতকের সময়ে, এবং সেটা একটা শুরুয়াত বলা যায়।
আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক সঙ্গতি। এই সময় মধ্যবিত্ত শ্রেণী কিন্তু যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল ছিল। এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অনেকে প্রচুর পরিমাণে জমির মালিক ছিল এবং তারা পুঁজিপতিও ছিল। আবার নিম্ন মধ্যে হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি গ্রহণ করেছিল। মোটামুটি একটা আর্থিক সচ্ছলতা ছিল। তারা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সরকারি কাজে এবং ব্রিটিশদের বিভিন্ন কাজকর্মে যোগদান করার ফলে এই আর্থিক সঙ্গতি কিন্তু দেখা গিয়েছিল ঔপনিবেশিক শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। তারপরে আসছে কর্মসংস্থানের প্রতি ঝোঁক। কর্মসংস্থানের প্রতি ঝোঁক ছিল মধ্যবিত্ত শ্রেণী একটা অন্যতম বৈশিষ্ট্য। মধ্যবিত্ত শ্রেণী শিক্ষা গ্রহণ করেছিল, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল এবং তারা একটা পেশাজীবী একটা শ্রেণীতে পরিণত হয়েছিল। তার মধ্যে অধ্যাপক, স্কুল, কলেজ, আদালতে চাকরি করেছিল এবং তার ফলে প্রভাবশালী একটা শ্রেণীতে পরিণত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। তারপরে আসছে ইউরোপীয় কালচারের প্রতি একটা ঝোঁক ছিল মধ্যবিত্ত শ্রেণী। ইউরোপীয়দের চাল চলন, তাদের পোশাক আশাক, তাদের আদব কায়দা সবকিছু কিন্তু অনুকরণ করত মধ্যবিত্ত শ্রেণী। এটা বলা হয় একটা বৈশিষ্ট্যের মধ্যে, একটা যদি কুফল বলা যায় তার মধ্যে এটা। এক্ষেত্রে রাজনারায়ণ বসু বলেছিলেন যে অন্ধভাবে এই মধ্যবিত্ত শ্রেণীর, এই নতুন মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশকে অনুকরণ করছে। রাজা রামমোহন রায় বলেছিলেন যে তারা নিজেদের ধর্মের প্রতি, নিজেদের সমাজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, কিন্তু আস্থা হারিয়ে যাকে তারা আঁকড়ে ধরেছে, আঁকড়ে ধরার মতো সেরকম কিছু কিন্তু তারা পায়নি গো। এছাড়া আসছে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে সাম্প্রদায়িক সচেতনতা। মধ্যবিত্ত শ্রেণী যথেষ্ট সাম্প্রদায়িক সচেতন ছিল। তারা নিজেদের একটা স্বতন্ত্র ভাবধারা কিন্তু বজায় রাখতো। এই স্বতন্ত্র ভাবধারা তাদের যোগ্যতার মাপকাঠি ছিল হয়তো বর্ণ, হিন্দু এবং প্রভাবশালী বা ধনী। এগুলো কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেও দেখা গেছে এই ঔপনিবেশিক শাসনকালে। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে শহর কেন্দ্রিকতা। ভারতের মধ্যবিত্ত শ্রেণী একটা শহর কেন্দ্রিক ছিল। এই প্রশাসনিক ব্যবস্থার প্রবর্তনের ফলে তারপরে হচ্ছে স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত মফস্বল জায়গাতে স্থাপিত হয়েছিল। এছাড়া বড় বড় অফিসারদের আবাসনও এই বিভিন্ন ছোট ছোট শহরে স্থাপিত হয়েছিল এবং এই সমস্ত জায়গাতে শিক্ষা গ্রহণ করে তারা অফিস আদালতে কাজ করত এবং গ্রাম ছেড়ে তারা শহর কেন্দ্রিকতা দেখা গিয়েছিল এবং শহরে তারা থাকতে বেশি ভালোবাসত। এটা মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য ছিল সভা সমিতি স্থাপন। মধ্যবিত্ত শ্রেণী বিভিন্ন সভা সমিতি স্থাপন করেছিল, সেখানে তারা যোগদান করত, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হতো, ধর্ম বিষয়ে, সমাজ বিষয়ে, সমস্ত বিষয়। এখান থেকে সমাজ সংস্কারের কিন্তু সূত্রপাত শুরু হয়েছিল। এই সভা সমিতির মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রাহ্ম সভা, ইন্ডিয়ান লীগ এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এরা সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া আদায় করত এবং তাছাড়া তারা বিভিন্ন মতাদর্শ সম্পর্কে মতবাদ প্রকাশ করতে বিভিন্ন পত্র পত্রিকা থেকে। এখান থেকে সমাজ সংস্কার শুরু হয়েছিল। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় আন্দোলনের মেরুদণ্ডতে পরিণত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। যে মধ্যবিত্ত শ্রেণী একদিন ব্রিটিশের অনুগত ছিল, মনে করত যে ব্রিটিশ শাসনে ভারতবর্ষের মঙ্গল সাধন হবে, সেই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ বিরোধী হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাতীয় আন্দোলনের মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষা থেকে চেতনা হয়েছিল বলেই তারা ব্রিটিশ শাসনের অপশাসনটা বুঝতে পেরেছিল, ব্রিটিশ কিভাবে ভারতকে ঠকাচ্ছে এবং ভারতীয়দের কিভাবে অত্যাচার করছে। মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত হওয়া সত্ত্বেও নিম্ন কেরানির চাকরি করতো, শুধুমাত্র বর্ণের জন্য, শুধুমাত্র ব্রিটিশ বলে তারা উচ্চ পদগুলো ভোগ করতে, এগুলো তারা নিজের চোখে দেখেছিল। তাই তারা রাজনৈতিক আন্দোলনে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে এগিয়ে এসেছিল। আইসিএস পরীক্ষায় যখন বয়স কমানো হয় তখন তারা প্রথম রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করে। সুরেন্দ্রনাথ বোসকে যখন বরখাস্ত করা হয় তিনি রাজনীতিতে যোগদান করেছিলেন। পরবর্তীকালে এই মধ্যবিত্ত শ্রেণী থেকেই বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু এবং বড় বড় স্বাধীনতা সংগ্রামী বেরিয়ে এসেছিল। এরাই জাতির মেরুদণ্ড। সেই মধ্যবিত্ত শ্রেণী আজও বর্তমান, সেই মধ্যবিত্ত শ্রেণী আজও আমাদের সমাজের মূল মেরুদণ্ড। এই মধ্যবিত্ত শ্রেণী সমাজকে শিক্ষা দেয়, এই মধ্যবিত্ত শ্রেণী সমাজকে সুস্থ করে, এই মধ্যবিত্ত শ্রেণী সমাজের সমস্ত বিষয়ে এগিয়ে যায়। স্টুডেন্টস, আজ তোমাদের আমি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এবং সময়কাল, তাদের বৈশিষ্ট্য, তাদের কারণাবলী সব আলোচনা করলাম। এটা অনেক লং ভিডিও হলো, কিন্তু যেমন যেমন কোশ্চেন আসবে তোমরা সেরকম উত্তর দেবে। এখানে 3টে কোশ্চেনের আনসার আমি আজকে তোমাদের করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো। এখানেই শেষ করলাম, তাহলে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে।